আমরা যে তেজস্ক্রিয়তা নিয়ে কথা বলতেছি বা আলোচনা করতেছি সেই তেজস্ক্রিয়তার একক হচ্ছে টোটাল দুই ধরনের একক আছে। এখন তার আগে আমরা একটু বলি তো তেজস্ক্রিয়তা মানে কি বুঝি আমরা, প্রথমে আগে এটা বলি। কেউ একজন আমাকে বলো যে তুমি পার্সোনালি তেজস্ক্রিয়তা বলতে কি বোঝো? এই যে আমরা এত কিছু সমীকরণ টমীকরণ আনলাম, এত কিছু করতেছি, এখন কাকে কেন্দ্র করে এই কাজটা আমরা করতেছি বা কি জিনিস বুঝে আমরা এত কিছু করতেছি? দেখি আগে রাহি বলো, রাহির ধারণা দেখি, এরপরে আমরা একজন একজন করে সবাইকে জিজ্ঞেস করি। রাহি বলো, তেজস্ক্রিয়তা বলতে তুমি পার্সোনালি কি বুঝো? এক্সপ্লেন করতে পারবো না। বুঝতে পারবা? পারবো না। আচ্ছা, সাদিয়া বলো। কোনো মৌল হতে স্বতঃস্ফূর্তভাবে কোনো কণা অথবা রশ্মি নির্গত হওয়া। কি ধরনের মৌল? ভারী ভারী এবং যে মৌলগুলোর ভিতরে তেজস্ক্রিয়তা আছে কিছুটা হইছে, মৌল কিছুটা হইছে, পুরোপুরি হয় না। আচ্ছা, সাদিয়ারটা আমরা শুনলাম, এরপরে মেঘলা বলো। তেজস্ক্রিয় মৌল হতে স্বতঃস্ফূর্তভাবে রশ্মি নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলা হয়। ওদের সংজ্ঞা বলি বলছো, সংজ্ঞা বলতে পারি না মানে তুমি বল। আচ্ছা দেখ, যেটা বুঝছো সেটা বুঝছো, সমস্যা নাই। এরপরে ঠিক আছে, এরপর মাইমুনা বলো। ও তো চলেই গেছে। আচ্ছা, রিয়া বলো। রিয়া সিটি কলেজ, পারবো না ভাইয়া। সিটি কলেজের রিয়া বলো, তুমি তো কত ক্লাসে ছিল না? সিটি কলেজের রিয়া আসো? তুলি বলতে পারবা? তুলি, তুলি কি বলতে পারবা? তুলি স্যার ক্লাস তো মানে আমি অর্ধেক দেখছি এর আগের ক্লাসটা। যা বুঝছো আর কি, যা বুঝছো বলতে পারবা কিছু এমনিতে? মানে স্যার তেজস্ক্রিয়তা হ্যাঁ, তেজস্ক্রিয়তা বলতে তুমি যতটুকু পড়ছো বা দেখছো এই অনুযায়ী কিছু বলতে পারবা? স্যার ওই যে আহ, পরমাণুর ভাঙনের সময় মানে স্যার যে নির্গত হয়। হ্যাঁ, এই তো আমি একটা পয়েন্ট পাইছি তোমার থেকে, ধন্যবাদ। তেজস্ক্রিয়, প্রথম কথা হচ্ছে তেজস্ক্রিয় মৌল হইতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে সেটা ক্ষয় হইতে হবে, 3 নাম্বার কথা হচ্ছে ক্ষয় বলতে আমরা এখানে ভাঙন বুঝাচ্ছি। তার মানে কোনো একটা জিনিস আস্তে আস্তে নিস্তেজ মানে চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আমরা তেজস্ক্রিয়তা দিয়ে এই কথাটাই জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে যে কোনো তেজস্ক্রিয় মৌল আস্তে আস্তে নিঃশেষ হয়ে যেতে হচ্ছে, মানে কমে যাচ্ছে, মানে ক্ষয় হয়ে যাচ্ছে। সেই ক্ষয় হওয়াটা সে বিভিন্ন কণার মাধ্যমে করে, সেই কণাগুলোর নাম হচ্ছে আলফা, বিটা এবং গামা। তার মানে তেজস্ক্রিয়তা বলতে আমরা যে জিনিসটা মনে রাখবো বা বুঝবো সেটা হচ্ছে ক্ষয় হয়ে যাওয়া, মানে শেষ হয়ে যাওয়া। তো এখানে আমরা যে সূত্রটা গতদিন লিখছিলাম সেই সূত্রটাকে আমরা এখানে এন বলছিলাম, অবশিষ্ট ক্ষয় হওয়ার পরে যা থাকবে। এন নোট হচ্ছে আমরা হিসেব করা যখন শুরু করতেছি তখন তার ভিতরে যা ছিল, আর বাকিগুলো তো ল্যামডা, ক্ষয় ধ্রুবক, টি সময়, এগুলো আমরা জানি। এখন এই যে ক্ষয় হয়ে যাচ্ছে বা যাবে, এগুলো দুই ধরনের একক আছে। একটা এককের নাম, দুইটাই তোমার বিজ্ঞানীর নাম অনুসারে হচ্ছে তেজস্ক্রিয়তার একক। তেজস্ক্রিয়তার একক, একটা এককের নাম হচ্ছে বেকেরেল। বেকেরেল একজন বিজ্ঞানীর নাম, তার নাম অনুসারে দেওয়া হয়েছে বেকেরেল। প্রকাশ করা হয় বি দিয়ে, কিউ লেখা হয়, বেকেরেল। এটার মানে হচ্ছে সে বেকেরেল, এক বেকেরেল বা বেকেরেল বলতে বোঝায় প্রতি সেকেন্ডে যেই পরিমাণ পরমাণু ভেঙে যায়। এবার লিখতেছি, প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে যত সংখ্যক না, এখানে ফিক্সড করা আছে, সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে একটা পরমাণু ভেঙে যায়। একটি পরমাণু ভাঙলে সেটাকে এক বেকেরেল বলা হয়। প্রতি সেকেন্ডে একটি পরমাণু ভাঙন বা ক্ষয়, প্রতি সেকেন্ডে একটি পরমাণু ভাঙলে সেটাকে বলা হয় বেকেরেল।
এটার ইংলিশ, এই ভাঙনটার ইংলিশ হচ্ছে ডিকে। ডিকে ডিকে মানে হচ্ছে ক্ষয় বা ভাঙন। ইংলিশে ওখানে লেখা আছে মনে হয় ডিকে, এই কারণে আমি এটা বলে দিলাম। ডিকে ডিকে মানে হচ্ছে ভেঙে যাওয়া বা ক্ষয় হয়ে যাওয়া। তাহলে প্রতি সেকেন্ডে একটা যদি ভেঙে যায় তাহলে 1 বেকেরেল বা বেকেরেল সমান বিকিউ সমান লেখা যায়, ইংলিশে যদি লিখি 1 পরমাণুর সংখ্যা ডিকে, ডিকে মানে ভেঙে যাওয়া, ডিকে পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে একটি পরমাণুর ভাঙন, ভাঙনকে আমরা ডিকে বলতেছি বা ক্ষয় হয়ে যাওয়া। 1 বেকেরেল মানে প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ডে একটি পরমাণু ভেঙে যাওয়া বা ক্ষয় হয়ে যাওয়া, এটাকে 1 বেকেরেল বলা হয়। এটা হচ্ছে একটা একক। আর দ্বিতীয় আরেকটা একক আছে, সেটাকে আমরা বলি কুরি। বিজ্ঞানী কুরি, যার নাম, যে এই তেজস্ক্রিয়তা আবিষ্কার করছে তার নাম অনুযায়ী সেটাকে বলা হয় কুরি। সংক্ষেপে প্রকাশ করা হয় সি লিখে আই দিয়ে, কুরি, সি আই। এখন এটা যদি বলো এটা কিভাবে প্রকাশ করা হয়, এটাও সেম, প্রতি সেকেন্ডে, বাট পরমাণুর সংখ্যাটা ভিন্ন। এখানে বলা হয় স্যার 1 DE তারপরে কি লেখা CA? ডিকে, ডিকে এটাও একটা ওয়ার্ড, এরপরে পার সেকেন্ড, ডিকে, DECAY, ডিকে। আর কুড়ি হচ্ছে প্রতি সেকেন্ডে 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10, 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 সংখ্যক পরমাণু, সংখ্যক পরমাণুর ভাঙন। কুড়ি মানে হচ্ছে প্রতি সেকেন্ডে, বেকেরেল মানে হচ্ছে 1 সেকেন্ডে একটা, আর কুড়ি মানে হচ্ছে 1 সেকেন্ডে 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10। এত সংখ্যক পরমাণু যদি ভেঙে যায় 1 সেকেন্ডে, সেটাকে বলা হয় 1 কুড়ি। তাহলে আমি 1 কুড়ি মানে CI ইজ ইকুয়াল টু লিখতে পারবো 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ডিকে পার সেকেন্ড। এখন ডিকে এটা অনেক সময় লিখে না, ডিকে কথাটা লিখে না অনেক সময়, সরাসরি সেকেন্ড ইনভার্স দেয়। তো তোমাকে বুঝে নিতে হবে এটা অবশ্যই ক্ষয় হচ্ছে, এই কারণে ডিকেটা মানে উজ্জ্বল রাখতেছে, কারণ যেহেতু তেজস্ক্রিয় মৌল, তেজস্ক্রিয় মৌল সবসময় ক্ষয়ই হবে, ক্ষয় ছাড়া অন্য কিছু হওয়া এখানে সম্ভব না। আর এই ক্ষয়টা হবে স্বতঃস্ফূর্ত ভাবে, তাহলে তুমি চাও অথবা না চাও ক্ষয়টা কিন্তু চলতেই থাকবে। এই কারণে অনেক সময় ডিকে কথাটা লিখে না, 1 বেকেরেল সমান 1 পার সেকেন্ড লিখে 1 কুড়ি সমান 3.7 টু 10 টু দি পাওয়ার 10 সেকেন্ড ইনভার্স লিখে। ঠিক আছে, বুঝে গেছে? বলে যতটুকু অংশ ক্ষয় হয়ে যাচ্ছে সেগুলো আর ফিরে পাওয়া সম্ভব না। কখনোই না, এটা পরিবেশে ছড়াচ্ছে, এমন না যে তুমি সেটাকে আবার রিজার্ভ করতে পারতেছো। যেটা চলে যাচ্ছে সেটা চলেই যাচ্ছে, সেটাকে আর কখনো ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। বাট সেটাকে চাইলে তুমি বাইপাস করতে পারো, সেটাকে তুমি অন্য কোনো কাজে লাগাইতে পারো। যেমন তার মধ্যে থেকে এক্সরে গুলোকে যদি তুমি আলাদা করতে পারো, সেটা দিয়ে তুমি এক্সরে করতে পারো কোনো কিছু, ওরকম বাইপাস করতে পারো। বাট এইভাবে ডিরেক্ট কোনো কিছু সম্ভব না। আচ্ছা, তাহলে গতদিন আমরা যেখান থেকে শেষ করছি সেখান থেকে আবার আমরা শুরু করতেছি। কি করতেছি আজকে? এখন আবার এই সমীকরণটার একটা গ্রাফ আমরা দেখব। এই সমীকরণটার একটা গ্রাফ আছে, সেই গ্রাফটা আমরা দেখতেছি। গ্রাফটা হচ্ছে সময়, এক্স অক্ষ বরাবর হচ্ছে সময়, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা বা শুধু পরমাণুর সংখ্যা আমরা বলতে পারবো। বাট স্পেসিফিক ভাবে এন দিয়ে আমরা কি বুঝাইছিলাম? এখানে এন দিয়ে কি বুঝাই? অক্ষত, যেই পরিমাণ পরমাণু বর্তমানে আছে। তাহলে তোমরা একটা জিনিস চিন্তা করো, স্টেপ বাই স্টেপ যদি আমরা যাই, যখন সময়ের মান 0 তখন পরমাণুতে সবগুলো পরমাণু, মৌলে সবগুলো পরমাণু থাকবে না? জি ভাইয়া। জি সেটাকে ভাইয়া। আমরা এন নট ধরতেছি। যখন টি এর মান 0 তখন পরমাণুর সংখ্যা হচ্ছে টি নট, যেটা আমরা যোগজীকরণ করার সময়ও বসাইছিলাম এই যে উপরে, যে সময়ের মান যখন 0 ছিল তখন পরমাণু হচ্ছে এন নট, যখন টি তখন অবশিষ্ট হচ্ছে এন। মানে এখানে এন নট দিয়ে বুঝাচ্ছি মাত্র তেজস্ক্রিয়তা শুরু হচ্ছে বলে আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, তাহলে এই প্রথম হচ্ছে এন নট, এরপরে সময়ের সাথে সাথে পরমাণুর সংখ্যা বা অবশিষ্ট পরমাণুর সংখ্যা আস্তে আস্তে কি হতে থাকবে? কমতে থাকবে। অথবা আমরা যদি বলি সেটা হচ্ছে ক্ষয় শুরু হয়ে যাবে আর কি। তো সেই গ্রাফটা হচ্ছে এই যে এখানে একটা জিনিস দেখতেছো তোমরা,
মাইনাস ল্যামডা টি। টি তো আসলে আমরা এখানে লিখে ফেলছি, তাহলে ই শুধু ল্যামডা বলি। তাহলে এখন যে গ্রাফটা আমি আঁকবো সেই গ্রাফটা হবে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডার গ্রাফ, যেই গ্রাফটা ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফের মতো হয়। যারা ম্যাথে যদি মনে থাকে, ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা হয় এরকম, এরকম একটু বক্ররেখা বা ঢালু রেখা হয় আর কি। তাহলে এই গ্রাফটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি বা ই টু দি পাওয়ার এক্স এর কথা বলতে পারো। ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ হচ্ছে এই জিনিসটা। তাহলে এর মান ডিপেন্ড করবে কার উপর? ল্যামডার উপর। সময়ের মান তো এক্স অক্ষে প্রদর্শনী করা হচ্ছে। গ্রাফটা কি বুঝতে পারছো কিনা দেখো, আমি আবার বলতেছি। এক্স অক্ষে হচ্ছে সময় এবং ওয়াই অক্ষে হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা n। যখন টি এর মান 0 তখন পরমাণুতে সম্পূর্ণ ভরে কি থাকে? অবশিষ্ট থাকে। এরপরে গ্রাফটা এমন ভাবে যাবে যেন সেটা এক্স অক্ষে না লাগে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া কেন এক্স অক্ষে লাগবে না, বা এক্স অক্ষে লাগলে সমস্যা কি? তুমি যদি একটু খেয়াল করো, গ্রাফটা যত নিচে নামতেছে এর মানে হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা আস্তে আস্তে কি হচ্ছে? কমতেছে। যদি তুমি এক্স অক্ষে লাগাই দাও, তার মানে হচ্ছে নির্দিষ্ট একটা সময় পরে অক্ষত পরমাণুর সংখ্যা কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। দেখো বুঝছো কিনা আমার কথাটা? স্যার একবার একটু বলবেন? বলতেছি যখন সময়ের মান 0 তখন পরমাণুতে অক্ষত পরমাণুর সংখ্যা হচ্ছে n0। যখন আস্তে আস্তে সময় বাড়তেছে, তার সাথে গ্রাফটা যদি চিন্তা করো, অক্ষত পরমাণুর সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমতেছে, কারণ প্রথমে ছিল n0, এরপর সেটা আস্তে আস্তে কমতে থাকবে। যদি একটু দেখো তুমি এভাবে রেসপেক্টিভলি, তাহলে সময়ের মান একটু বাড়ছে, তাহলে অক্ষত পরমাণুর সংখ্যা n0 থেকে নেমে এই যেখানে চলে আসছে, সেটাকে মনে করো আমরা n1 ধরলাম, সময়কে ধরলাম t1। t1 সময়ে অক্ষত পরমাণুর সংখ্যা হয়ে গেছে n1, যেটা হচ্ছে এই অংশটা 0 থেকে যেটা হচ্ছে। এরপরে যদি সময় তুমি আরো বেশি নাও, সময় গেল t2, অক্ষত পরমাণুর সংখ্যা হয়ে গেছে n2, তার মানে এই অংশটুকু। তাহলে আরো কমে গেল না? ও n2 হচ্ছে অক্ষত, আর সময় লাগছে ও থেকে t2 পরিমাণ সময় লাগছে। এখন কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে যত সময় অতিবাহিত হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা তত কি হচ্ছে? হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে। কিন্তু এবার উল্টা ভাবে যদি বলো, ক্ষয়ের পরিমাণ বেশি হচ্ছে। যেমন যখন t2 সময় অতিবাহিত হয়েছে, অক্ষত হয়েছে ও থেকে n2, কিন্তু ক্ষয় হয়ে গেছে কতটুকু? n0 থেকে n2 তে যেতটুকু আসছে এই সম্পূর্ণটাই কিন্তু ক্ষয় বোঝাচ্ছে। n0 থেকে তুমি নেমে যাচ্ছ, তার মানে এগুলো ক্ষয় হয়ে হয়ে তুমি নিচে নামতেছো। আর নিচে যেটা লিখছি সেটা হচ্ছে যে পরিমাণ অক্ষত আছে। ক্লিয়ার? জি ভাইয়া। এই হলো আমাদের টোটাল ব্যাপারটা আর কি, গ্রাফের ব্যাপারটা। এখন এই যে গ্রাফ আমরা আঁকলাম, এই গ্রাফটা যখন আমরা আঁকতেছি তখন সেটা একটা নির্দিষ্ট মৌলের জন্য আঁকছি আমি। এখন এই একই গ্রাফে যদি আমি আরো একটা এরকম স্লোপ আঁকি, তাহলে সেটা কি হবে? সেটা অন্য আরেকটা ভিন্ন মৌলের জন্য হবে। ক্লিয়ার? এরকম আরেকটা আঁকলাম, নিচেরটা হচ্ছে 1 নাম্বার মৌল আর উপরেরটা হচ্ছে কত? 2 নাম্বার মৌলের জন্য। তাহলে নিচের স্লোপটা তুমি একটু খেয়াল করো আর উপরের স্লোপটা তুমি একটু খেয়াল করো। তাহলে আচ্ছা কোন স্লোপটা কি হবে না হবে সেটা তো আমরা পরে যাচ্ছি, বাট আগে বলো এই দুইটা যে দুইটা মৌলের, এটা বুঝছো কিনা? বুঝছি। জি স্যার। জি ভাইয়া। বুঝছি ভাইয়া। ঠিক আছে। তাহলে এরকম 2টা গ্রাফ 3টা গ্রাফও থাকতে পারে, তুমি বুঝে নিবে যে 3টা ভিন্ন ভিন্ন পদার্থের জন্য। আর আমরা বলছিলাম ল্যামডাকে কি বলছিলাম মনে আছে? ক্ষয় ধ্রুবক। সেই ক্ষয় ধ্রুবক কি করে? এক একটা পদার্থের জন্য এক এক রকম, মানে নির্দিষ্ট। তুমি যদি মৌল চেঞ্জ করো বা পরিবর্তন করো, সেই ক্ষেত্রে ল্যামডার মানও পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা যেখানে 2টা গ্রাফ আঁকলাম, প্রথম কথা হচ্ছে এই যে গ্রাফটা, এটা কিসের গ্রাফ? ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ, অথবা এখানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এর গ্রাফ। তাহলে সময় যদি আমরা একই ধরি, যেমন মনে করি এখানে এই সময়টা t2 কে আমরা ফিক্স ধরে প্রথম মৌলের জন্য যতটুকু পেলাম অবশিষ্ট, দ্বিতীয় মৌলের জন্য অবশিষ্ট কি কম হবে নাকি বেশি হবে? কেউ কি বলতে পারবা? বেশি হবে। অবশ্যই বেশি। বেশি হচ্ছে, কারণ টি টু এর জন্য প্রথম মৌল প্রথম মৌল তো হলো নিচের যে গ্রাফটা, এই গ্রাফে অবশিষ্ট হচ্ছে এতটুকু, এটাকে আমরা ON2 বলছিলাম এই জায়গায়।
কিন্তু উপরের যে লেখচিত্রটা আমরা আঁকছি সেটা হচ্ছে দ্বিতীয় মৌলের জন্য, আর ওই একই সময়ে সে তার অবশিষ্টের পরিমাণ এটার থেকে একটু বেশি না? জি ভাইয়া। জি ভাইয়া। তার মানে ক্ষয় বেশি কোনটাতে আর ক্ষয় কম কোনটাতে? প্রথমটাতে ক্ষয় বেশি, দ্বিতীয়টাতে ক্ষয় কম। হ্যাঁ, প্রথমটাতে ক্ষয় বেশি হইছে বলেই তো সে নিচে নেমে গেছে, ক্ষয় হতে 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 কমে গেছে, n এর মান কমে গেছে। দ্বিতীয়টাতে কম। এখন তোমাকে যদি এটা এরকম এমসিকিউ জিজ্ঞেস করে যে এই দুইটা গ্রাফের ভিতরে কোনটাতে ক্ষয় বেশি কোনটাতে ক্ষয় কম হয়েছে বলে তোমার কাছে ধারণা, তখন তুমি বলে দিতে পারবা যে নিচেরটাতে ক্ষয়ের পরিমাণ বেশি, উপরেরটাতে ক্ষয়ের পরিমাণ কম। সেটা আবার আরেকটা ভাবে বলা যায়, সেটা হচ্ছে ল্যামডার মান থেকে। তাহলে উপরের যেটা মৌল সেটা যে মৌল, নিচের যে রেখাটা সেটা হচ্ছে ভিন্ন আরেকটা মৌল। তাহলে দুইটার জন্য ল্যামডার মান হবে দুইটা, উপরেরটার জন্য হচ্ছে ল্যামডা 2 আর নিচেরটার জন্য হচ্ছে ল্যামডা 1। তাহলে এখন যদি তোমাকে জিজ্ঞেস করি কোনটার ল্যামডার মান বেশি, ল্যামডা মানে কি? ক্ষয় ধ্রুবক, ধ্রুবক। ক্ষয় ধ্রুবক। হয় ধ্রুবক। তাহলে যার ক্ষয় ধ্রুবকের মান বেশি হবে সেই বেশি ক্ষয় হয়ে যাবে না? জি। জি ভাইয়া। দেখো বুঝছো কিনা। এইভাবে যদি তোমার মনে না থাকে তুমি আরেকভাবে বলতে পারো, সেটা হচ্ছে সময়ের সাথে ল্যামডার সম্পর্ক কেমন, কারো মনে আছে? সময়ের সাথে ল্যামডার সম্পর্ক ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক, হ্যাঁ, উল্টা সম্পর্ক। তাহলে যেটাতে সময় বেশি লাগবে সেটা ল্যামডার মান কি হবে? কম হবে। তার মানে ক্ষয় কি হচ্ছে? কম হচ্ছে। কম হচ্ছে। হ্যাঁ, ওইভাবেও তুমি বলতে পারো আর কি। কিন্তু এখানে তো সময় দুটোর জন্য সেম লাগতেছে, কিন্তু এটার পরিমাণ কম, তাহলে ক্ষয় কম হচ্ছে, এটাতে ক্ষয় বেশি হচ্ছে। তো সেই অনুযায়ী বলা যাচ্ছে যার ল্যামডার মান বেশি সেটার ক্ষয় বেশি। এখন তুমি এখান থেকে এই গ্রাফটা থেকে তুমি বলতে পারতেছো না যে ক্ষয় বেশি হচ্ছে প্রথম মৌলের, তাহলে ল্যামডা 1 ইজ গ্রেটার দেন ল্যামডা 2 বলা যাবে? বলা যাবে। জি ভাইয়া, বলা যাবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের গ্রাফ। এই সূত্র দিয়ে যে যে ধরনের অঙ্ক করা যাবে এই গ্রাফ দিয়েও সেম অঙ্কগুলোই করা যাবে। বাট কখনো কখনো প্রশ্নটা গ্রাফে দিব, কখনো কখনো প্রশ্নটা লিখে দিব। যখন লিখে দিব তখন তো সরাসরি সূত্র বুঝে ফেলবা, আর গ্রাফ দিলে গ্রাফ থেকে মান নিয়ে নিয়ে কাজ করবো আর কি। ঠিক আছে? তাহলে এখানে আরেকটা অংশ আমরা একটু পড়াই দিই, সেটা হচ্ছে অর্ধায়ু। এই সূত্র থেকে আসবে, সেটা নাম হচ্ছে অর্ধায়ু। সংজ্ঞাটা বইতে লিখা আছে, তারপর আমি একটু করে বলে দিচ্ছি। তার আগে বলে দিই অর্ধায়ুকে প্রকাশ করা হয় কি না। অর্ধায়ুকে প্রকাশ করার জন্য তোমাকে অবশ্যই ক্যাপিটাল টি লিখতে হবে। ক্যাপিটাল টি লিখে সাবস্ক্রিপ্ট হিসেবে, সাবস্ক্রিপ্ট তো বোঝো, T1 T2 T3 যেভাবে লিখি ওখানে 1 2 3 এরকম প্লেসে তুমি হাফ লিখবা। তার কারণ হচ্ছে অর্ধায়ুর ইংলিশ নাম হচ্ছে হাফ লাইফ। হাফ লাইফ বোঝানোর জন্য সময়কে, সময়ের এখানে হাফ লেখা হয়, যেন অর্ধজীবন বা অর্ধায়ু বোঝা যায়। সংজ্ঞাটা আমি মুখে বলতেছি, এখানে লিখতেছি না, কারণ এই বইতে সংজ্ঞাটা লিখে আছে। সংজ্ঞাটা হচ্ছে কোন মৌল থেকে, মানে কোন তেজস্ক্রিয় মৌল থেকে অর্ধেক পরিমাণ পরমাণু চলে গেলে সেই চলে যাওয়াতে যে সময়টা সে নিবে। এর মানে হচ্ছে তোমাকে মনে করো প্রাথমিক অবস্থায় n0 এর মান তোমাকে দিল 100টা পরমাণু। তো দেখা গেল একদিন পরে তোমার কাছে অবশিষ্ট আছে 50টা। অবশিষ্ট n মানে হচ্ছে অবশিষ্ট যে কয়টা আছে। তো এখানে সময় লাগছে তোমার একদিন, 1 ডে, আমি এমনি বললাম। তাহলে তার মানে কি, যে মৌলটা নিছো তার কতটুকু চলে গেছে একদিনে? অর্ধেক চলে গেছে। 50 ভাগ চলে গেছে। অর্ধেক চলে গেছে, অর্ধেক 50% চলে গেছে, আর 50% অবশিষ্ট আছে। তো এটা বলা হয় 50% অবশিষ্ট অথবা 50% চলে যেতে যে সময় লাগে সেই সময়টার নাম হচ্ছে অর্ধায়ু। যেহেতু সময়, তোমাকে সময় দিয়ে বলতে হবে। তাহলে কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধেক পরিমাণ ক্ষয় হতে, অর্ধেক পরিমাণ ক্ষয় হতে যে সময় লাগে সেই সময়ের নাম হচ্ছে অর্ধায়ু। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। জি ভাইয়া। তাহলে এখন আমি এই সংজ্ঞাটা থেকে একটা জিনিস লিখতে যাচ্ছি, সেটা হচ্ছে, দেখো ঠিক আছে কিনা, সেটা হচ্ছে অক্ষত পরমাণু হবে। ভাইয়া সংখ্যাটা আরেকবার একটু বলেন। কি বলবো? সংজ্ঞাটা আরেকবার একটু বলেন। কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধেক পরিমাণ ক্ষয় হতে যে সময় লাগে।
এখন অর্ধেক পরিমাণ যদি চলে যায় তাহলে আছে কতটুকু আর বাকি অর্ধেক এন মানে কি অবশিষ্ট মানে যেটুকু আছে তাহলে আছে কতটুকু আছে এন নটের অর্ধেক আছে আর অর্ধেক চলে গেছে তো এই চলে যাওয়া আর থাকা তো সেমই হয়ে যাচ্ছে হিসেবে এতে যে সময় লাগে সেই সময়টাকে আমরা কি বলি অর্ধায়ু সেটাকে আমরা টি ইকুয়ালস টু তখন টি হাফ লিখতে পারবো কারণ সেই সময়টার নামই হচ্ছে অর্ধায়ু এই দুইটা জিনিস আমরা এই সমীকরণে বসাবো বসাইলে আমরা অর্ধায়ুর একটা সম্পর্ক পাবো ক্ষয় ধ্রুবকের সাথে তো আমরা এই সমীকরণে মানগুলো একটু বসাই সূত্রটা হচ্ছে n ইকুয়াল টু n নট ই ল্যামডা টি এবার এখানে n এর জায়গায় আমরা বসাচ্ছি n নট ডিভাইডেড বাই 2 n নট ই ল্যামডা টি এর জায়গায় বসাই ফেলবো এখন টি হাফ এরপরে n নট দুই পাশ থেকে চলে যাবে তাহলে থাকতেছে অনলি হাফ ই ল্যামডা টি হাফ ই মানে কি এন্টিলন এটা যদি এই পাশে চলে আসে তাহলে ln বা লন হয়ে যাবে তাহলে টি হাফ সমান সরাসরি কি লেখা যায় যে লন বা ln হাফ ডিভাইডেড বাই মাইনাস ল্যামডা লন হাফের মান আসে -0.693 আরো সামথিং আসে আমরা 3 ঘর নিলাম ডিভাইডেড বাই মাইনাস ল্যামডা মাইনাস মাইনাস চলে যাবে তাহলে টি হাফের যে সমীকরণটা আমরা পাচ্ছি সেই সমীকরণটা দাঁড়াচ্ছে 0.693 ডিভাইডেড বাই ল্যামডা এই হলো আমাদের অর্ধায়ু সমীকরণ যা ক্ষয় ধ্রুবক ল্যামডার সাথে কিভাবে আছে ব্যস্তানুপাতিক মানে উল্টা ভাবে আছে যদি কখনো প্রশ্নে তোমাকে অর্ধায়ু দেওয়া থাকে যদি কখনো থাকে তোমার প্রথম কাজ হবে সেটা প্রশ্নে চাক অথবা না চাক তোমার প্রথম কাজ হবে সেখান থেকে ল্যামডাটাকে বের করে নিয়ে আসা কারণ ল্যামডা জানলেই আমরা ওই মৌলটার ক্ষয় সম্পর্কে জানতে পারবো এই কারণে এটাকে বলা হয় ক্ষয় ধ্রুবক অর্ধায়ু দেওয়া থাকলেই তুমি সরাসরি আগে ল্যামডার মান বের করে নিয়ে আসবে অথবা যদি তোমাকে কখনো অর্ধায়ু বের করতে বলে সেই ক্ষেত্রে তুমি ল্যামডার মান আগে যে সূত্রটা বা যে সূত্রটা দিয়ে আমরা স্টার্ট করছি এই সূত্র দিয়ে তুমি চাইলে ল্যামডার মান বের করতে পারো যদি বাদ বাকি মানগুলো তোমার হাতে থাকে ল্যামডা এখান থেকেও বের করা যায় ল্যামডা এখান থেকেও বের করা যায় এখন কথা হচ্ছে যদি অর্ধায়ু দেওয়া থাকে তাহলে না এই সূত্র থেকে ল্যামডা বের করবা কিন্তু অর্ধায়ু দেওয়া না থাকলে তখন এই সূত্র দিয়ে সাহায্য নিতে হবে আমাদের সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো ভাইয়া আরেকবার বলেন তখন কি সূত্র n ইকুয়াল টু n টু দি পাওয়ার যেটা লিখছেন ওইটা ইউজ করব 10 টু দি পাওয়ার না তো যদি এটা পাওয়ার না না দেওয়া থাকে n নট ইনটু e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ওটা ই এর উপরে ই তো গুণ আকারে আছে n নটের সাথে হ্যাঁ তখন স্যার এটা ইউজ করবে এই সূত্রটা হ্যাঁ যদি যদি অর্ধায়ু না দেওয়া থাকে অর্ধায়ু দেওয়া থাকে তাহলে এখান থেকে ল্যামডা বের করবা আর যদি অর্ধায়ু দেওয়া না থাকে তখন এই সূত্রটা ব্যবহার করে আমাকে ল্যামডা বের করতে হবে এবং অবশ্যই তখন তোমাকে বাকি সবগুলোর মান দেওয়া থাকবে না হলে তো তুমি এই সূত্র ব্যবহার করতে পারবে না তবে ল্যামডা এই দুইটা সূত্র দিয়েই বের করা যায় এছাড়া আর কোনো সূত্র নেই আরেকটা আছে বাট ওটা আমাদের কাজে লাগে না আমরা এগুলো দিয়েই করতে পারি আশা করি বুঝতে পারছো এবার যেহেতু আমরা অর্ধায়ু বলেই ফেলছি তাহলে আমরা সাথে সাথে থিওরিটা আর বাকি যা যা আছে ওগুলো বলে ফেলি যেমন গড়ায়ু বলে একটা টার্ম আছে সেটাও আমরা বলে ফেলি গড়ায়ুকে এখানে প্রকাশ করা হয় টি করে একটু বাঁকা লিখি এটাকে কি বলি মনে আছে হ্যাঁ টাও তো এখানে বলা হয় গড়ায়ুটা হচ্ছে ইজ ইকুয়াল টু 1/λ সরাসরি অথবা তুমি যদি এটাকে কিছুক্ষণ আগে যেটা করলাম আমরা অর্ধায়ুর সাথে যদি তুলনা করতে চাও সেটাও করতে পারো সেই ক্ষেত্রে টাও ইকুয়াল টু হবে 0.693 ইনটু টি হাফ নিচের সম্পর্কটাকে আমরা অর্ধায়ু এবং গড় আয়ুর মধ্যেকার সম্পর্ক বলতে পারি
এমনিতে গড় আয়ুর সূত্র তুমি দুইটাই দিতে পারো। যদি তোমার অর্ধায়ু জানা থাকে সরাসরি অর্ধায়ু বসিয়ে গড় আয়ু বের করতে পারো, অথবা গড় আয়ু ল্যামডা জানা থাকলে ল্যামডা বসিয়ে তুমি গড় আয়ু বের করতে পারো, যেভাবে তোমার সুবিধা মনে হয়। এখন তোমাদেরকে যে ল্যামডা বের করার কথাটা বললাম, যে ল্যামডা আমরা অর্ধায়ু থেকে বের করতে পারি অথবা এখান থেকে বের করতে পারি, কিন্তু যদি কখনো গড় আয়ু দেওয়া থাকে তখন তুমি গড় আয়ু থেকেও সরাসরি বের করতে পারবা। তো এখন কথা হচ্ছে প্রশ্নে যেটা দেওয়া আছে। ঠিক আছে, বুঝা গেছে? জি স্যার। জি ভাইয়া। তো এখান থেকে মাঝে মাঝে একটা অনুধাবনমূলক প্রশ্ন আসে, প্রশ্নটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে কোন তেজস্ক্রিয় মৌল সম্পূর্ণরূপে ক্ষয় হতে কত সময় লাগবে? এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন, যে কোনো একটা তেজস্ক্রিয় মৌল আমি তোমাকে দিলাম, এখন আমি তোমাকে বললাম এটা একদম নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, অর্থাৎ সম্পূর্ণটা ক্ষয় হয়ে ভাইয়া যাবে। এখানে কি ল্যামডার মানটা বসাইছেন? এই জায়গায় হ্যাঁ ল্যামডার মানটা বসাইছি, এখান থেকে নিয়ে ওখানে বসাইছি। নাকি ভুল বসাইছি নাকি? জি ভাইয়া। এমনি বসেছেন, ভুল হয়েছে না? ভুল হয়েছে তো মনে হচ্ছে। জি ভাইয়া। ওহো, ভাগ হবে। গুন্ডা ভাগ হবে। ইসরে। আচ্ছা এই পাশে গুণ দিয়ে দিই, তাহলে হয়ে যাবে 0.693, এই পাশে গুণ দিয়ে দিলাম। ওই পাশে ভাগ মানে এই পাশে গুণ। ঠিক আছে, ভালো করছো, এটা দেখছো, একটু খেয়াল করি না ব্যাপারটা। তাহলে তো বেচেও আমি উল্টা বলছি তাইলে হিসেবে। হায় হায়, দেখছো ওগুলো কি গাধা, ওগুলো কেউ মনেও করে না, দেখেও না একবার। আচ্ছা যেটা বলতেছিলাম, কোন তেজস্ক্রিয় মৌল সম্পূর্ণরূপে ক্ষয় হতে কত সময় লাগবে, তাহলে আমরা জানি যে n = n নট e মাইনাস ল্যামডা টি। এখন এই সূত্রে যদি আমরা সময়টা বের করতে চাই, তাহলে আমরা বলতে পারবো টি সময় পরে কতটুকু অবশিষ্ট থাকবে। যদি সম্পূর্ণটা ক্ষয় হয়ে যায় তাহলে অবশিষ্ট কতটুকু অবশিষ্ট অবশিষ্ট 0 হবে। থাকবে না, তার মানে 0। n নট e মাইনাস ল্যামডা টি, টি এর মানটা আমরা বের করতেছি যে কত সময় লাগবে সম্পূর্ণ ক্ষয় হতে। তাহলে n নট দ্বারা ভাগ করলাম, ইটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে সরাসরি আমরা লন 0 লিখতে পারি। ই ল্যামডা, আবার ই লিখছি, মাইনাস ল্যামডা টি, বা টি সমান লেখা যাবে লন 0 ডিভাইডেড বাই মাইনাস ল্যামডা। এটার মান অসংজ্ঞায়িত আসে, ক্যালকুলেটরে যদি লন 0 লিখে অসংজ্ঞায়িত আসবে, অর্থাৎ অসীম, যেটা আমরা কি করতে পারবো না, হিসেব করতে পারবো না, যেটাকে আমরা ইনফিনিটি বলে থাকি, অসীম। অসীম সময় লাগবে কোন তেজস্ক্রিয় মৌল সম্পূর্ণরূপে ক্ষয় হতে। ভাইয়া থার্ড লাইনটা আবার বলেন। এই লাইনটা কিভাবে আসছে, প্রথমে n নট দ্বারা 0 কে ভাগ করছি, তাও 0, তারপরে ইটা এই পাশে আসছে, ই এই পাশে আসা মানে কি লন হয়ে গেল না? জি ভাই এখন বুঝছি, ওই n নটটা কোথায় গেছে ওটা বুঝতে পারিনি। আচ্ছা এখন ঠিক একটু হোল্ড করো তোমরা। সময় অসীম। এই সময়ের মান অসীম হওয়ার কারণেই আমরা এই পাশে যে গ্রাফটা আঁকছি সেই গ্রাফটা এক্স অক্ষের সাথে লাগে নাই, কারণ কোথায় গিয়ে সেটা ওয়াই মানে এক্স অক্ষে লাগবে, এক্স অক্ষে লাগলে ওয়াই এর মান 0 হবে, অর্থাৎ অবশিষ্ট 0 হবে, সেটা আমরা জানি না। এই কারণে এই লেখচিত্রগুলো কখনোই এক্স অক্ষের সাথে লাগবে না, এটা সমান্তরালে চলে যাবে, কখনোই এক্স অক্ষের সাথে সেটা টাচ করবে না, কারণ সময়ের মান হইতে হবে অসীম। এখন এটা নিয়ে যদি আমরা এবার ব্যাখ্যা দিই, মানে এটা তো আমরা ম্যাথমেটিক্যালি দেখাইলাম, এবার যদি ব্যাখ্যা দিই, ব্যাখ্যাতে এখানে আবার আমাদের ওই বায়োলজির কিছু টার্ম আসবে। যেমন অর্ধায়ু নিয়ে যদি প্রথমে আমরা কথা বলি, অর্ধায়ু মানে কি বলছি, যে সময় পরে কোনো পরমাণুর অর্ধেক ক্ষয় হয়ে যাবে,
আর উল্টাভাবে বললে অর্ধেক অবশিষ্ট থাকবে। তাহলে এখন মনে করো আমরা একটা পদার্থ নিলাম, যে পদার্থে n নট এর মান হচ্ছে 100, অর্থাৎ 100টা পরমাণু আছে। এবার তার অর্ধায়ু বললাম একদিন, তাহলে একদিন পরে 100টা থেকে কতটা হয়ে যাবে? 50টা। 50টা হয়ে যাবে। এবার আবার 50টা থেকে ক্ষয় হওয়া শুরু হবে, তাহলে আরো একদিন সময় গেল, মানে কি শূন্য হয়ে যাবে? 25 হবে। কয়টা হবে? 25টা। এরকম আবার 2 দ্বারা ভাগ দিবা, মানে আরো অর্ধেক যাবে এবার এখান থেকে, 12.5। তাহলে এরকম যত দিন যাবে একদিন পর পর ক্ষয় হওয়ার পরিমাণ কমে যাবে। প্রথমে ক্ষয় হয়েছিল 50টা, পরে ক্ষয় হয়েছে 25টা, পরে ক্ষয় হলো 12.5। তাহলে ক্ষয়ের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এরকম কতদিন পর একদম জিরো হবে সেটা না আসলে বলা যায় না, এই কারণে সেটাকে আমরা অসীম বলে থাকি। ক্লিয়ার সবার? জি স্যার। ভাইয়া। এই সূত্র আসল বিষয় আমরা যা পড়লাম, সূত্র কয়টা পড়ছি আমরা আমরা একটু হিসেব করে দেখি এবার। আমাদের প্রথম যে সূত্রটা আমরা পড়ছিলাম গত দিনের ক্লাসে, dn/dt = -λn। এখানে dn/dt কে কি বলছিলাম কারো মনে আছে? dn/dt কে কি বলছিলাম? ক্ষয়ের হার। ক্ষয়ের হার বলছিলাম অবশিষ্টের সমানুপাতিক, এই কারণে মাইনাসটা আনছিলাম সমানুপাতিক হয় কিনা দেখার জন্য। ল্যামডা ক্ষয় ধ্রুবকের ধারণা আমরা এখান থেকে পাইছিলাম। এরপরে যে সূত্রটাতে আসছি সেটা হচ্ছে n = n0 e - λt। আর এই সমীকরণের একটা গ্রাফ হচ্ছে পাশেরটা। এরপর সেই সমীকরণ থেকে আমরা অর্ধায়ু নামক একটা টার্মের সাথে পরিচিত হলাম, পরিচিত হয়ে সেখান থেকে অর্ধায়ুর একটা সমীকরণ আনলাম, আর এখানে হচ্ছে গড় আয়ুর একটা সমীকরণ আমরা পাইছি। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারগুলো এবার হচ্ছে আমাদের ম্যাথের ব্যাপার। তো ম্যাথ গুলো আমি ওই গ্রুপে ছবি তুলে দেই। না না, প্রথমে আমরা ছোটখাটো দুই একটা অঙ্ক করি, তারপরে দরকার হলে বড় বড় যেগুলো সেগুলো আমরা ওখান থেকে দিলাম। আচ্ছা, প্রথম প্রশ্নটা আমরা লিখতেছি এখান থেকে। কোশ্চেন, সেটা হচ্ছে রেডন। রেডন হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌল। রেডনের অর্ধায়ু 7 দিন। রেডনের অর্ধায়ু 7 দিন, 30% ক্ষয় হতে কত সময় লাগবে? 30% ক্ষয় হতে কত সময় লাগবে? রেডনের অর্ধায়ু 7 দিন, 30% ক্ষয় হতে কত সময় লাগবে? এখন এটার অ্যান্সার যদি আমরা লিখতে যাই, তোমরাই করবা, আমি আমরা বলে দিচ্ছি। আমি বলছিলাম যদি আমাদেরকে অর্ধায়ু দেওয়া থাকে তাহলে কি করতে হবে? ল্যামডাটা বের করে নিয়ে আসতে হবে। আর ল্যামডার একক হবে সময়ের এককের কি ধরনের? বিপরীত রাশি, মনে আছে তো? তাহলে অর্ধায়ুর একক হচ্ছে ডেইজ, মানে 7 দিন বা ডেইজ। তাহলে ল্যামডার একক হবে ডে ইনভার্স 1। তাহলে প্রথমে ল্যামডাটা বের করো, বের করে আগে দেখো কত আসে। আমি সরাসরি লিখতেছি, ল্যামডা = আসবে, আমি সরাসরি অ্যান্সারটা লিখতেছি। সেটা হচ্ছে 0.693 ডিভাইডেড বাই 7, আসতেছে 0.099 ডে ইনভার্স 1। সরাসরি তুমি বাংলা চাইলে দিন ইনভার্স 1ও লিখতে পারো, যেহেতু ইংলিশটা আমি ইংলিশে লিখছি। আচ্ছা, এরপরে কি বলছে? 30% ক্ষয় হতে কত সময় লাগবে? তাহলে ক্ষয় হয় 30%, আমার কি ক্ষয় দরকার না কি অবশিষ্ট দরকার? আমরা যে সূত্রটা পড়ছি n = n0 e - λt, এই সূত্রে n কি ক্ষয় হয়ে যাওয়ার অংশ নাকি অবশিষ্ট অংশ? অবশিষ্ট অংশ। অবশিষ্ট অংশ। তাহলে অবশিষ্ট ক্ষয় হয়েছে 30%,
তাহলে অবশিষ্টটা আমরা কিভাবে বের করবো? পাশে বের করে রাখবো যে n ইকুয়াল টু হবে n নট মাইনাস n নট এর 30%। আগে যা ছিল তার থেকে 30% বিয়োগ হয়ে যাবে। তাহলে সরাসরি তুমি লিখতে পারো n নট এর কত পার্সেন্ট? 70% অবশিষ্ট আছে, সরাসরি চাইলে লিখতে পারো। সেখান থেকে 70% এর পরিবর্তে আমরা লিখতে পারি 0.7, সাথে থাকবে n নট। এভাবে আমরা তাকে রেখে দিলাম যে n সমান হচ্ছে 0.7 n নট। এই মানটা আমরা এখানে বসালাম, যেহেতু আমাদের হাতে n নট এর মান নাই। n নট এর মান সবসময় দেওয়া থাকবে ব্যাপারটা এমন না। n নট এর মান নাই, আমরা এখানে n এর মান বসালাম 0.7 n নট ইজ ইকুয়াল টু n নট e মাইনাস ল্যামডা টি। আমাদেরকে কি বের করতে বলছে? কত সময় অর্থাৎ টি বের করতে বলছে। তাহলে n নট চলে যাবে, 0.7 আছে, এরপরে ইটা এই পাশে চলে আসবে, তাহলে লন হয়ে যাবে ln। লন বাই ln 0.7 ইকুয়াল টু মাইনাস ল্যামডা টি। সেখান থেকে আমরা টি বের করতে যাচ্ছি, তাহলে টি ইকুয়াল টু লন বাই। ভাই 70% কিভাবে আসছে বুঝি না। আমাদের দরকার অবশিষ্ট, n মানে হচ্ছে অবশিষ্ট, কিন্তু আমাদেরকে যেটা দেওয়া আছে সেটা কি 30% যেটা দিচ্ছে এটা হচ্ছে ক্ষয় হয়ে গেছে। তাহলে 30% যদি ক্ষয় হয়ে যায় তাহলে কত পার্সেন্ট অবশিষ্ট আছে? 70%। ওখান থেকে সরাসরি 70% লিখে ফেলছেন n নট মাইনাস n নট এর 30%। এই n নট কে এখানে আমি 100% ধরছি আর কি। বুঝছো? 3.709 আসছে। তাহলে টি এর মানটা এবার ল্যামডার মান যেটা বের করছিলাম সেটা বসাই দাও, বসাই দিলে যা আসে লন 0.7 ডিভাইডেড বাই 0.099, 3.6 আসে আর কি টি এর মান। 3.6 একক কি হবে? ল্যামডার একক ছিল ডে ইনভার্স, তাহলে এখানে হবে ডে, ডেইস। তো 3.6 দিন লাগবে তার 30% ভাই ক্ষয় এখানে হয়ে। মাইনাসটা কি করব? মাইনাস মাইনাস চলে যায় তো, ভাই এখানে মাইনাসটা কি করব? আর এটার মান মাইনাস, তো লন এর মান মাইনাস আসে। ঠিক আছে, পারা যাবে এরকম অঙ্ক দিলে? আর জি ভাইয়া। আচ্ছা, এবার অর্ধায়ু দিব না, এবার ল্যামডা বের করবা তোমরা n ইকুয়াল টু n নট ই মাইনাস ল্যামডা টি থেকে। ওরকম একটা প্রশ্ন আমি দিচ্ছি। কোন তেজস্ক্রিয় মৌলের 30% ক্ষয় হতে 10 দিন সময় লাগে। মৌলটির 50% ক্ষয় হতে 15 আর এটাকে 60 ধরো, মৌলটির 60% ক্ষয় হতে কত সময় লাগবে? কেউ যদি চাও এই অঙ্কটা তুমি ঐকিক নিয়মও করতে পারো। 30% ক্ষয় হতে 10 দিন, 1% হতে কয় দিন, 60% হতে কয় দিন। এই অঙ্কগুলো, এই ক্ষয়ের অঙ্কগুলো তুমি ঐকিক নিয়মও চাইলে করতে পারো, বাট ঐকিক নিয়মের রেজাল্ট যা আসবে সূত্র দিয়ে করলেও
রেজাল্ট তাই আসবে। তুমি চাইলে এটা শর্টকাট ওয়ে হচ্ছে তুমি ঐকিক নিয়মে করে ফেলতে পারো। 30% ক্ষয় হতে 10 দিন, 1% কত, 60% কত। বা আমরা যে সূত্র দিয়ে বলতেছি সেই সূত্র দিয়ে আমরা করতে পারি। আমি সূত্র দিয়ে দেখাই দিচ্ছি। 30% যদি ক্ষয় হয়ে যায় তাহলে অবশিষ্ট কত, আগেরটার মতো 70%। তাহলে প্রথম ক্ষেত্রে দুইটা অংশ বলছে। 30% এর জন্য প্রথমে আমরা করতেছি 30% ক্ষয়ের জন্য n equal to n naught e minus lambda t। এখান থেকে আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে ল্যামডার মানটা বের করে নিয়ে আসবো। তাহলে n এর জায়গায় কত বসবে, 70%। 70% কে 0.7 n naught লেখা যাবে আগেরটার মতো, n naught e minus lambda t। n naught চলে যাবে, ln 0.7 minus lambda t। তাহলে lambda equal to ln 0.7 divided by minus t এর মান কত দিছি, 10 দিই, 10। ল্যামডার মান আসতেছে 0.0356, একক হবে দিন, যেহেতু ডে ইনভার্স। সূত্র দিয়ে করলে যা আসবে ঐকিক নিয়মে করলেও অ্যান্সার সেম আসবে। তাহলে এটা গেল ল্যামডার মান নির্ণয়। এরপরে এই ল্যামডার মান ব্যবহার করে আমরা পরবর্তীতে আবার কত সময় লাগবে ওই মৌলের 60% ক্ষয় হতে সেই সময়টা বের করব। ল্যামডা বের করছি কেন, পরের অংশে সময়টা বের করার জন্যই আসলে ল্যামডাটা আমরা বের করছি। তাহলে এখন করব 60% ক্ষয়ের জন্য n equal to n naught e minus lambda t। যেহেতু মৌলটা একই এই কারণে ল্যামডার মান সেম থাকতেছে। তাহলে n আছে কতটুকু, এখন 60% যদি ক্ষয় হয়ে যায় তাহলে অবশিষ্ট হচ্ছে 40%। 40%। 40% কে আমরা লিখতে পারি 0.4 ইন্টু n naught, সরাসরি n naught e minus lambda t। n naught চলে যাবে, e এ পাশে চলে এসে লন হয়ে যাবে ln 0.4 minus lambda t। আমাদের দরকার t এর মান, তাহলে t equal to ln 0.4 minus lambda মান কত পাইছি, যে পাশে 0.0356। তাহলে ln 0.4 divided by answer 25.689। 25.689 এত ডেজ, এতদিন। সবাইকে বুঝতে পারছেন অঙ্কগুলো, অঙ্কের সিস্টেম গুলো? জি স্যার। মোটামুটি সহজ আছে। নেক্সট ক্লাসে আমরা শুধু অঙ্কই করব, তো এই কারণে সবাই একটু প্রিপারেশন নিয়ে রাখিয়েন, ওইভাবে ক্যালকুলেটর সবকিছু নিয়ে আসেন। আর বাসায় যে উদাহরণগুলো আছে আমাদের কিন্তু পড়ানো শেষ, এখন জাস্ট আমরা অঙ্কের ভেরিয়েশন গুলো দেখবো। কিসের, শুধু তেজস্ক্রিয়তা অংশের। পুরো চ্যাপ্টার কিন্তু আবার মনে করি না যে শেষ হয়ে গেছে, এরপরে আরো অংশ আছে। শুধু তেজস্ক্রিয়তা যেখান থেকে প্রায় 90% প্রশ্ন আসে এই অধ্যায়ের, সেই অংশটার শেষ আমাদের। জাস্ট আমরা এখন অঙ্কটা দেখবো, সেই অঙ্কটা আমরা নেক্সট দিন পুরো দিন মানে পুরো ক্লাসে আমরা ম্যাথ করব। ঠিক আছে? ঠিক আছে স্যার। আর যারা উদাহরণ পারো, এক্সাম্পল গুলো দেখতে পারো,